নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত সেই ছোট গল্প অভাগীর স্বর্গ, যেটি 1329 বঙ্গাব্দে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এই গল্পের যে মর্মবস্তু, এই গল্পের যে ভাববস্তু, বিষয়বস্তু, আজকের আলোচনায় আমরা সেই দিকটিকেই তুলে ধরবার চেষ্টা করব, দেখে নেবার চেষ্টা করব গ্রাম বাংলার কথাকার 20 শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় পর্যন্ত চলে আসা গ্রাম বাংলার কোন সমাজ সত্যকে আমাদের সামনে তুলে ধরছেন তাঁর অভাগীর স্বর্গ গল্পে। আমরা জানি যে শরৎচন্দ্র মানেই গ্রাম বাংলার কথাকার, গ্রাম বাংলার সমাজ জীবনকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। সমাজ জীবনের একজন বলা যেতে পারে নির্মোহ বিশ্লেষক তাঁকে বললে বোধহয় খুব একটা ভুল বলা হয় না। একজন সমাজতাত্ত্বিক যেমন তার গ্রন্থের মধ্য দিয়ে, লেখালেখির মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের ধারা, সমাজের অন্তর্নিহিত সমস্যার জায়গা, আর্থসামাজিক কাঠামো, বিশেষত অর্থনৈতিক ব্যবস্থা কেমন করে একটা সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সবটাকেই তিনি লক্ষ্য করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও তাঁর পল্লী সমাজ থেকে শুরু করে অপরাপর অন্যান্য গল্প উপন্যাসে বারবার সেই সমাজ সত্যের দিকে আমাদের অঙ্গুলি নির্দেশ করেছেন, তাঁর অঙ্গুলি নির্দেশ করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন। আমাদের আজকের আলোচ্য অভাগীর স্বর্গ গল্পটির মধ্যেও আমরা দেখতে পাব একটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে জাত পাতের চূড়ান্ত ভেদাভেদ, অস্পৃশ্যতার চূড়ান্ত রূপ কেমন করে এক শ্রেণীর মানুষকে মানুষের মর্যাদা থেকে বঞ্চিত করে, মানুষের মাঝে জন্ম নিয়েও কেমন করে এক শ্রেণীর মানুষ তার প্রাপ্য মর্যাদাটুকু পায় না। দুলে ঘরের বউ বলে অভাগীদের ভাগ্যে মৃত্যুর পর ছেলের হাতের আগুনটুকুও জোটে না, কারণ মৃতদেহটাকে দাহ করবার জন্য যে কাঠটুকু প্রয়োজন, সৎকার করার জন্য যে কাঠটুকু প্রয়োজন, সেই কাঠটুকু তাদের ভাগ্যে জোটে না। এক বাড়ির দরজা থেকে আর এক বাড়ির দরজায় ছুটে যায় অভাগীর ছেলে কাঙালি, কিন্তু কেউ এই সদ্য মাতৃহারা ছেলেটির মুখের দিকে তাকায় না। কাঙালির জীবনে একমাত্র অবলম্বন ছিল বেঁচে থাকার, একমাত্র আশ্রয় ছিল তার মা অভাগী। আবার অভাগীর জীবনেও তার বেঁচে থাকা সবটাই ছিল তার ছেলে কাঙালিকে ঘিরে। সেই অভাগীর গল্প আমাদের অভাগীর স্বর্গ। এই গল্পের মধ্যে শরৎচন্দ্র দেখাচ্ছেন গ্রাম বাংলার সমাজ ব্যবস্থার একটা ঘৃণ্য রূপকে, জাতপাতের চূড়ান্ত ভেদাভেদ, অস্পৃশ্যতার চূড়ান্ত রূপ, যেখানে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার জাতপাতের উপর ভিত্তি করে, ছোট জাতের মানুষেরা যেখানে মানুষের মর্যাদাটুকু পায় না। তো কি আছে এই অভাগীর স্বর্গ গল্পে? না, গল্পটা শুরুই হচ্ছে একটা চমৎকার, বলা যেতে পারে একটা নাটকীয় ভঙ্গিতে, একটা দৃশ্যপটকে সামনে রেখে যেন একটা চলচ্চিত্রের মতো একটা দৃশ্যকে আমাদের সামনে রাখা হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে মুখুজ্জে বাড়ির বড় গিন্নি, অভিভাবক, তিনি মারা গেছেন। মুখুজ্জে গিন্নি যাকে বলা হচ্ছে, সেই মুখুজ্জে গিন্নি মারা গেছেন, বয়সও হয়েছিল তাঁর। তিনি একটি সোনার সংসার সাজিয়ে রেখে চলে গেলেন। তার স্বামী বেঁচে রয়েছেন ঠাকুরদাস মুখোপাধ্যায়, তাঁর 4 ছেলে এবং 3 মেয়ে, এবং সেই ছেলেদের বিয়ে হয়েছে, মেয়েদের বিয়ে হয়েছে, জামাই রয়েছে, নাতিপুতি নিয়ে একেবারে একটা ভরা সংসারকে রেখে তিনি চলে গেলেন। বড়লোক বাড়ির বধূ তিনি, গিন্নি তিনি, ফলে স্বাভাবিকভাবেই তার যে শেষ যাত্রা সেটা মহা সমারোহে হলো। সেটা মৃতদেহ সৎকারের জন্য আয়োজন, নাকি যেন তার বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে, আবার তিনি স্বামীর ঘরে চলেছেন, সেটা বোধহয় বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। তার কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে, পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, পায়ের ধুলো ঝেড়ে দেওয়া হচ্ছে, কপালে চন্দনের ফোঁটা লাগানো হচ্ছে, দামি কাপড়ে তাকে ঢেকে দেওয়া হয়েছে। শেষকালে স্বামীর পায়ের ধুলো নিয়ে তার সৎকারের জন্য তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রামের একেবারে প্রান্তে নদীর ধারের শ্মশানে। তো এই যে শ্মশান যাত্রার একটা দৃশ্যকে এখানে পুরো নাটকীয় ভঙ্গিতে একেবারে চলচ্চিত্রের মতো করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সামনে রেখেছেন, এবং সেই শেষ যাত্রার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো যে অভাগীর ভাবনা। দুলে ঘরের বউ অভাগী, সে তার বাড়ির আঙিনা থেকে দেখতে পায় মুখুজ্জে গিন্নিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেও অনেকটা দূর থেকেই সব যাত্রীদেরই যেন একটা সঙ্গী হয়ে দাঁড়ায়, এবং দূরে যখন তার মৃতদেহ সৎকার করা হচ্ছে, দাহ করার কাজ চলছে,
ছেলের হাতের আগুন সে পাচ্ছে, তখন দূর থেকে মাটির টিলাটির ওপর দাঁড়িয়ে তার যেন মনে হচ্ছে যে ওই যে মৃতদেহটা আগুনে পুড়ছে, যে ধোঁয়াটা আকাশে উড়ে যাচ্ছে, যেন এই ধোঁয়ার মধ্য দিয়ে একটা স্বর্গ থেকে একটা রথ নেমে এসেছিল এবং যে রথে করে মুখুজ্জে গিন্নিকে স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে হিন্দু ঘরের মেয়ে আমাদের অভাগী, হ্যাঁ, জাতের দিক থেকে সে খাটো দুলে ঘরের বউ, কিন্তু তার একটা বিশ্বাস আছে হিন্দু সংস্কার মতে যে মৃত্যুর পর যদি স্বামীর পায়ের ধুলো নিয়ে একজন স্ত্রী মরতে পারে এবং মৃত্যুর পর যদি তার বলা যেতে পারে সন্তানের হাতের আগুন সে পায়, সন্তান তার মুখাগ্নি করে, তবে সেই হিন্দু ঘরের মেয়ের পক্ষে স্বর্গারোহণ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। সবাই তো মৃত্যুর পর স্বর্গারোহণ করতে চায়, স্বর্গে যেতে চায়। বাঙালি হিন্দু পরিবারগুলোর সেই চিরন্তন সংস্কারটা আমাদের অভাগীর মধ্যেও আছে। দুলে ঘরের সে বউ হতে পারে, কিন্তু এই স্বাদ তারও জাগে। সারা জীবন সে অনেক কষ্টে কাটিয়েছে। আমরা দেখতে পাই যে ছোটোবেলায় জন্মের পরই তার মা মারা যাচ্ছে। বাবা সে তো জেলে হিসেবে মাছ ধরার কাজ করতে, ফলে অভাগীকে দেখা তার পক্ষে সম্ভব হয়নি। একটু বড় হলে রসিক বাঘের সঙ্গে তার বিয়ে হচ্ছে, কিন্তু কাঙালি তার কোলে আলো করে আসার পরই আমরা দেখতে পাচ্ছি রসিক বাঘ তাকে ছেড়ে চলে যাচ্ছে। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু ব্যঙ্গ করে, ব্যঙ্গের সুরেই যেন একটা স্মিত পরিহাসের ভঙ্গিতেই যেন ব্যাপারটাকে তুলে ধরেছেন যে বাঘের নতুন বাঘিনীর জন্য বা বাঘের নতুন বাঘিনী জুটেছিল, তাই সে অভাগীকে ফেলে অন্য গ্রামে চলে যাচ্ছে। এই যে একটা নতুন মেয়েকে পেয়ে আমাদের রসিক বাঘ অভাগীকে ফেলে চলে গেল, অভাগী পড়ে রইল তার একমাত্র সম্বল কাঙালিকে ঘিরে, কাঙালিকে নিয়েই তার বেঁচে থাকা। সেদিন তাকে অনেকেই বলেছিল নতুন করে আবার সংসার বাঁধতে, কিন্তু নতুন করে যদি সংসার বাঁধে তবে কেমন করে সে তার সন্তানকে দেখবে? তাহলে তো তার সন্তান না খেতে পেয়ে মরবে, তার তো দেখার কেউ থাকবে না, তার তো কেউ আশ্রয় থাকবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে অভাগী দ্বিতীয় বিবাহের কথা ভাবেনি। তো এই যে অভাগী সারা জীবন দুঃখ কষ্টে সে কাটিয়েছে, স্বামীর সুখ সে কখনো পায়নি, বিয়ে করেও যেন তাকে সধবা হয়েও যেন এক বিধবার জীবনযাপন করতে হয়েছে। তার বেঁচে থাকার মূল অবলম্বন তার সন্তান। সেও দীর্ঘদিন রোগে ভুগেছে, বয়সটার সবে 15। সে বেতের কাজ শিখেছে, কিন্তু এখনও উপার্জন সক্ষম যাকে বলা যায় সে এখনও তা হয়ে ওঠেনি। এখনও হয়তো বছর খানিক লাগবে একটু অর্থের মুখ দেখতে গেলে। এখনও অভাব দারিদ্র্যের মধ্যে দিন কাটে, বেশিরভাগ দিন তাকে অভিনয় করতে হয়, সন্তানকে খাইয়ে তাকে না খেয়ে কাটাতে হয়, সন্তানও সেটা কখনো কখনো জানে। তো এই যে অভাগী সারা জীবন যাকে দুঃখের মধ্যে কাটাতে হয়েছে, স্বামীর সুখ থেকে বঞ্চিত, ছেলে এখনও উপার্জনে সক্ষম হয়ে ওঠেনি যে মায়ের দুঃখ দূর করতে পারবে, সেই অভাগী মুখুজ্জে গিন্নিকে যখন তাকে তার দেহটাকে সৎকারের জন্য বলা যেতে পারে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে তখন, এবং তাকে সেখানে দাহ করা হচ্ছে, তখন তার সাত জাগে যদি মরার পর সেও ছেলের হাতের আগুন পায়, তারও ছেলে কাঙালি যদি তার মুখাগ্নি করে, তবে মৃত্যুর পর তারও আত্মা স্বর্গে যাবে এবং তারও সাত জাগে মৃত্যুর আগে একবারের জন্য রসিক বাঘকে সে দেখবে, স্বামীকে দেখবে, তার পায়ের ধুলো নেবে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে অভাগী জ্বরে ভোগে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। মৃত্যুর আগে ছেলেকে সে থেকে কথা আদায় করিয়ে নেয় যে সে তার মুখাগ্নি করবে এবং তার বাবাকে একবার ডেকে আনবে। বাবা আসে, অর্থাৎ রসিক বাঘ আসে, রসিক বাঘের পায়ের ধুলো নেয়, সে মারা যায় এবং এবার সেই পরিস্থিতি তৈরি হয় যখন তাকে তার দেহটাকে দাহ কার্য করা হবে এবং তার জন্য কাঠের প্রয়োজন। আমাদের অভাগী নিজেই তার বাড়ির আঙিনায় একটি গাছ লাগিয়েছিল, সেই গাছ কেটেই তার সৎকারের কাজ সম্পন্ন হবে, এটাই ভেবেছিল ছেলে কিংবা স্বামী রসিক বাঘ। সেই গাছ কাটতে যায় রসিক বাঘ, কিন্তু জমিদারের পেয়াদা এসে পথ আটকায়, গাছ কাটবার জন্য তার উপর অত্যাচার চালায়, প্রহার করে তাকে। কারণ জমিদারের অনুমতি ছাড়া এই গাছ কাটা সম্ভব নয়, গাছ কাটা উচিত নয়। জমিদারের রাজ্যে বাস করে জমিদারের অনুমতি ছাড়া কেমন করে সে গাছ কাটতে পারে? তার এই অপরাধের জন্য সে নিষ্ঠুর ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে রসিক বাঘকে প্রহার পর্যন্ত করে। এই অবস্থায় জমিদারের সাগরেদ স্বরূপ তার যে গোমস্তা, তার কাছে নালিশ করতে চলে যায় আমাদের কাঙালি।
সদ্য মাতৃহারা এই সন্তানটি, ছেলেটি ভেবেছিল হয়তো জমিদারের নায়েবের কাছে গেলে, জমিদারের গোমস্তার কাছে গেলে অন্তত সমস্যার সমাধান হবে। কিন্তু জমিদারের গোমস্তা অধর রায় এই সদ্য মাতৃহারা ছেলেটির মুখের দিকে তাকায়নি, বরং সে কোন জাতের, অর্থাৎ সে যে ছোট জাত, সে যে দুলে ঘরের ছেলে, এটা জানবার পর সে তাকে দূর করে দেয় এবং সে যে অসুচ গায়ে ছুটে এসেছে সেই জায়গাটা গোবর জল দিয়ে ধুয়ে দেবার কথা বলে সে তার চাকরকে। এমনকি তার কাছে সে স্পষ্ট যখন জানতে পারে যে সে কাঠের জন্য এসেছে, তখন সে বলে যে দুলে ঘরের মরার জন্য আবার কাঠের কী প্রয়োজন। বরং নিষ্ঠুরভাবে সে তার কর্মচারীর কাছে জানতে চায় যে এই দুলে ঘরের ছেলের বা এই পরিবারের কোনো খাজনা বাকি আছে কিনা, তাহলে ছুটে গিয়ে এক্ষুনি তার বাড়ি থেকে জাল বা কোনো সরঞ্জাম যদি পায় তাহলে যেন ছিনিয়ে নিয়ে আসে, না হলে কোথায় ভেগে যাবে এরা, কোথায় পালিয়ে যাবে, আর তখন খাজনা আদায় করা যাবে না। এই যে গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা, জমিদারি প্রথার একটা নির্দয় রূপকে এখানে দেখানো হয়েছে। জমিদার নেই, কিন্তু তার গোমস্তা রূপে আমরা দেখতে পাই অধর রায়কে, যে অধর রায় জমিদারেরই প্রতিনিধিত্ব করেছে, জমিদারেরই একটা নিষ্ঠুর শাসন ব্যবস্থাকে আমাদের সামনে তুলে ধরেছে, যেখানে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন মানুষ তার উঠোনে লাগানো গাছটিকে, তার নিজের লাগানো গাছের উপর তার অধিকার নেই, মৃত্যুর পর সেই গাছের কাটে তার দাহ কার্য হবে, এটাই ভেবেছিল তার স্বামী এবং সন্তান। কিন্তু সেই গাছও কাটতে দেওয়া যাবে না, সেই গাছও কাটতে গেলে জমিদারের অনুমতি নিতে হবে। এমন এক নিষ্ঠুর জমিদারি শাসন ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো, যেখানে জমিদারের অনুমতি ছাড়া নিজের লাগানো গাছের ওপরও একজন অসহায় দরিদ্র প্রজার কোনো অধিকার থাকতে পারে না। এবং এরপর শুধু এখানেই থেমে থাকছে না, এখানে একই সঙ্গে দুলে ঘরের ছেলে হবার জন্য যেমন কাঙালিকে জমিদারের গোমস্তা আমাদের অধর রায়ের ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছে, তাকে শুনতে হয়েছে দুলের ঘরের মরার জন্য আবার কাঠের কী প্রয়োজন, তেমনি দুলে ঘরের ছেলে বলে তাকে সরিয়ে দেওয়া, সেই জায়গাটা গোবর জল দিয়ে ধুয়ে দেবার যে মানসিকতা, এর মধ্য দিয়েই শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে একটা সমাজে এক শ্রেণীর মানুষকে কেমন করে এক শ্রেণীর মানুষের দ্বারা চূড়ান্ত লাঞ্ছিত হতে হয়, উপেক্ষিত হতে হয়, মানুষের মর্যাদাটুকু এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের থেকে পায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় জমিদারি শাসনের নিষ্ঠুর রূপটিকে দেখাননি, দেখিয়েছেন জাতপাতের ভেদাভেদের চূড়ান্ত ঘিন্ন রূপটিকে, যা মনুষ্যত্বের অবমাননাকে তুলে ধরে। এখানেই থেমে থাকে না। এই অবস্থায় কাঙালি যখন জমিদারের গোমস্তা অধর রায়ের থেকে মাকে পোড়ানোর জন্য কাঠ পায় না, তখন ছুটে যায় মুখুজ্জে বাড়িতে। সে ভেবেছিল মুখুজ্জে বাড়িতে গেলে বোধ হয় একটা কোনো সুরাহা হবে, কিন্তু দেখা যায় যে মুখুজ্জেদের কর্তা তিনি তো ব্যাপারটিকে গুরুত্ব দেনই না। উপরন্তু সেখানে উপস্থিত থাকা ভট্টাচার্য মশাই পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোদের যেতে আবার কে কবে পুড়িয়েছে রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে মাটি দিয়ে দে যা। এই যে এই ভাষাতেই কিছুটা বলেছে যে তোদের জাতে, মানে তোদের দুলে ঘরের জাতে আবার কে কবে আগুন দিয়েছে, যা তোর মাকে নিয়ে গিয়ে মুখে একটু নুড়ো জেলে দিয়ে তাকে নদীর ধারে চরে মাটি দিয়ে দে, কবর দিয়ে দে, মাটি চাপা দিয়ে দে। সৎকার করার জন্য আগুনে দাহ করতে হবে, অত কাঠ খরচ করা তোদের যাতে কে কবে করেছে, এত প্রয়োজনই বাকি। এবং তখন আমরা দেখতে পাই যে মুখুজ্জে বাড়ির যে বড় ছেলে, সে কেমন করে ভট্টাচার্য মশাইকে সামনে রেখে এই দুলে বাড়ির ছেলেটির প্রতি ব্যঙ্গ বিদ্রুপ এনে বলতে পারে যে এখন ভট্টাচার্য মশাই সকলেই বামুন কায়েত হতে চাইছে। অর্থাৎ বামুনেরা যেমন দাহ কার্য করে, সৎকার করার জন্য তারা যেমন কাঠ সাজিয়ে মহা সমারোহে সৎকার করে, আগুন দেয়, ছেলের হাতের আগুন পায় একটি মুখুজ্জে বাড়ির বলা যেতে পারে একজন গিন্নি, সেটা কখনো কাঙালিদের জীবনে ঘটতে পারে না, কাঙালির মা অভাগী কখনো পেতে পারে না, যতই সে সতীসাধ্যী হোক। রাখালের মা থেকে শুরু করে অনেককেই বলতে শোনা যায় যে কাঙালির মা অর্থাৎ অভাগীর মতো সতীসাধ্যী নারী এই সমাজে দুর্লভ। বড়লোকদের বাড়ি, ব্রাহ্মণ পরিবারগুলোতেও এইরকম সতীসাধ্যী মেয়ে কখনো জন্মায়নি। কিন্তু সতীসাধ্যী হলে কি হবে? মৃত্যুর পর সারা জীবন দুঃখ কষ্টে কাটানো একটি মহিলা, একটি নারী, যে শেষবেলায় এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পেরেছিল যে হয়তো তার মৃত্যুর পর তার ছেলের হাতে সে আগুন পাবে, কিন্তু তার অসহায় ছেলে পারল না এই সমাজের কাছ থেকে তার জন্য দুটো কাঠ সংগ্রহ করতে। নিজেদের লাগানো গাছের উপরও এই জমিদারি শাসন ব্যবস্থায় তাদের কোনো অধিকার নেই। তাই তো সব জায়গা থেকে তাকে একটাই অপবাদ পেতে হয়, দুলে ঘরের মরা, তার আবার কাঠের কী প্রয়োজন, মুখে একটু নুড়ো জেলে দিয়ে মাটি দিলেই তো হয়, নদীর চরে ফেলে রেখে আসলেই তো হয়।
এই যে গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা, শরৎচন্দ্র দেখাচ্ছেন জাতপাতের ভেদাভেদ কতখানি চূড়ান্ত রূপ নিয়েছে। শুধু জমিদারি শাসন ব্যবস্থা নয়, শুধু অর্থনৈতিক শ্রেণীবিন্যস্ত সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের যন্ত্রণা নয়, একই সঙ্গে দেখানো হয়েছে জাতপাতের ভেদাভেদ কতখানি চূড়ান্ত, অস্পৃশ্যতা কতখানি চূড়ান্ত, যেখানে মৃত্যুর পর দুলে ঘরের বউ হবার জন্য সতীসাধ্যী নারী হয়েও এই অভাগীরা ছেলের হাতের আগুন পাবার জন্য দুটো কাঠ পায় না। এ এক নিষ্ঠুর সমাজ বাস্তবতা। শরৎচন্দ্র লিখছেন সেই 1329 অর্থাৎ একেবারে 20 শতকের প্রথম লগ্নে। সেই সময় পর্যন্ত চলে আসা সমাজ ব্যবস্থার প্রতিফলন এখানে ধরা পড়েছে। কিন্তু আমরা হয়তো শরৎচন্দ্রের সেই গ্রাম, সেই সমাজ ব্যবস্থা, সেই সময়কাল সবটাকে অনেকটা পেছনে ফেলে এসেছি। কিন্তু আজকে একবিংশ শতকে দাঁড়িয়েও যখন আমরা শরৎচন্দ্রের গল্প পড়ি এবং আমাদের চোখের সামনে চারিপাশে যখন নানা নিষ্ঠুরতার ঘটনা ঘটে, জাতপাতের ভিত্তিতে এই শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় আজও এক শ্রেণীর মানুষের দ্বারা লাঞ্ছিত হয়, উপেক্ষিত হয়, ভরা বাজারে শুধুমাত্র জাতপাতের দিক থেকে ছোট হবার জন্য একটা শ্রেণীর মানুষের দ্বারা একটা শ্রেণীর মানুষ অত্যাচারিত হয়, বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়। কখনো বা মৃত্যুর পর তার সৎকারের জন্য কেউ এগিয়ে যায় না শুধুমাত্র ছোট জাতের লোক বলে। এই চিত্র যখন খবরের কাগজের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় উঠে আসে, তখন আমাদেরকে তো বুঝতে হয়, বিবেকের মুখোমুখি দাঁড়াতে হয় যে শরৎচন্দ্রের দেখানো সেই গ্রাম, সেই সমাজ ব্যবস্থাকে কতটুকু আমরা পেছনে ফেলে আসতে পেরেছি। এই জ্ঞান বিজ্ঞানের চর্চার যুগে, এই মানবতার জয়ধ্বজা ওড়াবার যুগে আমরা কতখানি সত্যি সত্যি মানবিক হতে পেরেছি, কতখানি মানুষকে মানুষের মর্যাদা দিতে পেরেছি। আজকের দিনেও তো এমন ঘটনা বারবার ঘটে, যেখানে দাঁড়িয়ে মানুষ হিসেবে আমাদের যে মনুষ্যত্বের পরিচয়টুকু তা বারবার লাঞ্ছিত হয়, বারবার তাকে অপমানিত হতে হয়। মানুষ বলে পরিচয় দিতে গিয়ে আমাদের কখনো কখনো ভেতর থেকে একটা শঙ্কা জাগে, একটা বলা যেতে পারে একটা ভেতর থেকে বাঁধো ঠেকে। আমরা যে মানুষ, এই পরিচয়টা দিতে গিয়ে আমরা নিজেরাই লজ্জা বোধ করি। এই ঘটনাগুলো যখন চোখের সামনে ঘটে দেখি, তখন যেন আমাদের মানুষ পরিচয়টা, আমরা যে সভ্য সমাজে বাস করি, এটা বলতে আমাদের লজ্জা লাগে, আমাদের বিবেকের মুখোমুখি দাঁড়ায়। তখন আমরা বুঝতে পারি শরৎচন্দ্রের গল্পগুলো, লেখাগুলো, উপন্যাসগুলো সেই সমাজ বাস্তবতা আজও কতখানি সমান জীবন্ত হয়ে রয়েছে। আসলে একটি গল্প বা উপন্যাস একটা কাহিনীকে ধারণ করে থাকে, একটা গল্পকে ধারণ করে থাকে, কিছু চরিত্রকে নিয়েই সেই গল্প। সেখানে যে সমস্যাগুলোকে আপাতভাবে যে ঘটনাটাকে সাজানো হয়, হতে পারে সেটা কাল্পনিক, হতে পারে সেটা বাস্তব, কিন্তু সেই ঘটনা বা সেই চরিত্র বা গল্পটা আসলে তো একটা উপলক্ষ। তার মধ্য দিয়ে একটা সমাজ সত্য, একটা জীবন সত্যকে একজন গল্পকার বা একজন ঔপন্যাসিক আমাদের কাছে তুলে ধরতে চান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অভাগীর স্বর্গ গল্পে দেখাতে চেয়েছেন গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় শুধুমাত্র জমিদারি শাসন ব্যবস্থার নির্মম রূপটি নয়, যেখানে একজন মানুষ তার নিজের লাগানো গাছের উপর অধিকার রাখতে পারে না, তার জন্য তাকে জমিদারের পারমিশন নিতে হবে। জমিদার সেখানে তার খাজনার কথা দাবি করে সেই শোকের দিনেও তাদের মুখের দিকে তাকায় না, তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর মতো দরদ প্রকাশ করে না, এবং পাশাপাশি দুলে ঘরের বউ হবার জন্য, দুলে ঘরের ছেলে হবার জন্য তারা কতখানি অস্পৃশ্য যে তাদের দাঁড়িয়ে থাকা জায়গাটুকুতে গোবর জল ছিটিয়ে শুদ্ধ করে নেবার ভাবনা তাদের মনে জাগে। এই চিত্র নিঃসন্দেহেই গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় জাতপাতের ভিত্তিতে যে শ্রেণীবিভক্ত সমাজ, সেই সমাজ ব্যবস্থার ঘিন্ন রূপটিকে আমাদের সামনে তুলে ধরে। জাতপাতের ভিত্তিতেই শ্রেণীবিভক্ত সমাজে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ছোট জাতে জন্মগ্রহণ করেছে বলে, দূরে ঘরে জন্মেছে বলে তারা কেমন করে মনুষ্যত্বের মর্যাদা থেকে, মানুষ হিসেবে তাদের মর্যাদা যে পরিচয়, সেই পরিচয় থেকে তারা পিছিয়ে থাকে, তারা লাঞ্ছিত হয়। মনুষ্যত্বের এক চূড়ান্ত অবমাননা সেখানে সূচিত হয়। এবার চরিত্র নিয়ে যদি কিছু কথা আমাদেরকে বলতে হয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অভাগীর স্বর্গগল্পে তো মূলত 3টি চরিত্রকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। একজন অভাগী, যার নামে গল্পের নামকরণ, যার স্বর্গ লাভের প্রসঙ্গ, স্বর্গ লাভ করতে সে চেয়েছিল, ছেলের হাতের আগুন পেতে চেয়েছিল, সেই অভাগীকে নিয়েই, তার স্বর্গ লাভের যে প্রত্যাশা, তাকে নিয়েই এই গল্পের নামকরণ করা হয়েছে। আর একটি চরিত্র হচ্ছে তার ছেলে কাঙালি, এবং আরেকটি চরিত্র রসিক বাঘ। তো রসিক বাঘ লোকটি কেমন? সে বিয়ের পর তার সন্তানের দায়িত্ব নেয় না, তার ছেলে কাঙালির দায়িত্ব নেয় না, তার স্ত্রীর দায়িত্ব নেয় না। সে বাঘিনীর খোঁজে অন্যত্র চলে গেছে, বাঘিনীকে পেয়ে। এই যে বলা যেতে পারে রসিক বাঘের চরিত্রটি,
এ আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের ইচ্ছে মতো সঙ্গিনী খুঁজে নেওয়া এবং সেই সমাজে দাঁড়িয়েও যারা স্বামী হয়েও স্ত্রীর দায়িত্ব নেয় না, সন্তানের দায়িত্ব নেয় না, অথচ মৃত্যুর পর তার স্ত্রীর স্বর্গারোহণের জন্য প্রয়োজন সেই স্বামীর পায়ের ধুলো। এই হচ্ছে সেই সমাজ ব্যবস্থার, সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিনিধি হিসাবে এখানে যেন রসিকবাগকে দেখানো হয়। পাশাপাশি তাকে দেখানো হয়েছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন অসহায় প্রজারূপে, যেখানে শেষ বেলায় অন্তত সে স্ত্রীর পাশে থাকতে চেয়েছে, তার বলা যেতে পারে সৎকারের দায়িত্ব সে পালন করতে চেয়েছে, অবাগের নিচে লাগানো গাছটিকে সে কাটতে চেয়েছে এবং সেই কাটতে গিয়ে তাকে জমিদারের পেয়াদার প্রহার খেতে হয়েছে, গালমন্দ শুনতে হয়েছে। কিন্তু এইটুকু সীমার মধ্যেই বদ্ধ হয়ে আছে আমাদের রসিকবাগের চরিত্রটি। অন্যদিকে কাঙালির চরিত্রের কথা যদি বলা হয়, সে সদ্য কিশোর বয়সে পা দিয়েছে, 15 বছর বয়স তার। এখনও সে উপার্জন করে উঠতে পারেনি, সংসারে সুখের মুখ সে এখনও আনতে পারেনি। তার মা সারা জীবন দুঃখ কষ্টে কাটিয়েছে, কতদিন গেছে যেখানে মা না খেয়ে ছেলেকে খাইয়েছে, সবই সে জানে। তাই যখন শেষ বেলায় তার মা নিজে অভুক্ত থেকে সন্তানের মুখে অন্ন তুলে দিতে চেয়েছে, তখন আমরা দেখতে পাবো যে কাঙালি কেমন করে ভাতের হাঁড়িতে আরও কিছু ভাত আছে কিনা মায়ের জন্য অবশিষ্ট সে সেটাকে খুঁজতে চেয়েছে। কারণ সে সন্তান, সে জানে মা দিনের পর দিন তার খাওয়া যাতে জোটে, সে যাতে খেতে পায়, সেই দিকে তাকিয়ে নিজে না খেয়ে কাটিয়েছে। সন্তান হিসেবে সে একেবারে অকৃতজ্ঞ নয়, তাই নিজে খেতে বসে সে মায়ের জন্য খাবার অবশিষ্ট আছে কিনা সেটাও সে দেখতে চেয়েছে। ফলে সেও অপেক্ষা করে থাকে যে আর বছরখানেক গেলে হয়তো বেতের কাজে সে একটু হাতটা পাকিয়ে উঠবে এবং তখন সে বলা যেতে পারে তার ঘরে কিছুটা অর্থনৈতিক সুরাহা হবে। মা তাকে সারা জীবন আগলে রেখেছে, মা তাকে ঘিরেই বাঁচতে চেয়েছে, দ্বিতীয়বার বিবাহের কথা ভাবেনি। ফলে সেই মাকে উপেক্ষা করেনি কাঙালি, সেই ছেলে হিসেবে তার যোগ্য দায়িত্বই পালন করেছে। হয়তো অর্থনৈতিক সুরাহা সে এখনও করতে পারেনি, কিন্তু মায়ের পাশে থেকেছে। তাই মা মৃত্যু শয্যায় শেষ যে কথাটুকু তার থেকে আদায় করে নিয়েছিল যে বাবাকে ডেকে আনতে হবে এবং ছেলে যেন তাকে তার মুখে আগুন দেয়, সে সেই দায়িত্ব কিন্তু পালন করতে চেয়েছে। তাই বাবার প্রতি তার কোনো সম্মান থাকুক আর নাই থাকুক, শেষবেলায় সে বাবাকে ডেকে এনেছে এবং তার বাবা, সে তো বাবাই, যতই সে তার দায়িত্ব পালন না করুক। তাই বাবার ওপর যখন প্রহার নেমে আসে জমিদারের পেয়াদার দ্বারা গালমন্দ করে, তখন সে কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং সেই সময় তাকে জমিদারের পেয়াদার গালমন্দ শুনতে হয়েছে। এই হিসাবে সে তার সামান্য যোগ্যতাটুকু নিয়েও সে কিন্তু ছেলের দায়িত্ব সব ক্ষেত্রেই পালন করেছে এবং সদ্য মা হারিয়েও, সদ্য মাতৃহারা এই সন্তান কখনো মুকুজ্জে বাড়ি, কখনো বা জমিদারের গোমস্তার বাড়িতে বারবার তাকে দৌড় দিতে হয়েছে মায়ের শেষকৃত্য করবার জন্য, সৎকারের জন্য, কাঠের জন্য। মায়ের মুখে আগুন সে দেবে, মা যে এটুকুই প্রার্থনা করে গেছে তার কাছে। মাকে সুখের মুখ সে দেখাতে পারেনি, সন্তান হিসেবে সে যে অকৃতজ্ঞ, সন্তান হিসেবে সে যে কোনো দায়িত্বই পালন করতে পারেনি, কিন্তু শেষবেলায় মা যে তার মুখের আগুনটুকু পেতে চেয়েছিল, সেইটুকু মায়ের মৃত্যুর পর সেই শেষবেলায় মা যে আশাটুকু তার কাছে রেখেছিল, যে কথাটুকু তার থেকে আদায় করে নিয়েছিল, সেটুকুও যদি সে না করতে পারে তাহলে কেমন সন্তান সে? কিন্তু সে যে পারেনি, সত্যিই তো সে কাঙালি যে মাকে সুখের মুখ দেখাতে পারল না, সারা জীবন তার মা দুঃখ কষ্টে কাটিয়ে দিল। শেষবেলায় মা শুধু এইটুকু প্রার্থনা করেছিল যে কাঙালি যেন তাকে মুখাগ্নি করে, কিন্তু মায়ের জন্য কাঠটুকুও যে সে জোগাড় করতে পারল না। সে যে সত্যিই কাঙালি, তার মতো কাঙাল কে আছে যে শেষবেলায় মা যেটুকু প্রত্যাশা করে গেছিল সেই মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারল না। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই জমিদারি শাসন ব্যবস্থায়, এই জাতপাতির ভিত্তিতে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় একটি অসহায় ছেলে সে মরিয়া হয়ে তার মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে এক দরবার থেকে আর এক দরবারে ছুটে গেছে, সেটুকুও ইচ্ছা তার পূরণ হয়নি। তাই এই গল্প অভাগীর গল্প নয়, এই গল্প অনেক বেশি কাঙালির গল্প। কাঙালিকে সামনে রেখেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম বাংলার সমাজ ব্যবস্থাকে দেখিয়েছে। অভাগী সে তো মারা গেল, সে তার শেষ ইচ্ছাটুকু কাঙালির কাছে পোষণ করে গেছে যে তার যেন মুখাগ্নি হয়, তাকেও যেন দাহকার্য করা হয় মুখুজ্জেগিন্নির মতো। কিন্তু সে তো মারা গেল, সে তো জানলো না এই গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা কেমন। কিন্তু গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা যে কতখানি নিষ্ঠুর, তার সদ্য মাতৃহারা তার সন্তান সে যে অল্প কয়েক ঘন্টার মধ্যেই যেভাবে
বারবার তাকে এক দরবার থেকে আরেক দরবারে দৌড়াতে হয়েছে, বারবার তাকে নিচু জাতের ছেলে হিসাবে তাকে অপমান সহ্য করতে হয়েছে, তার মাকে অপমান সহ্য করতে হয়েছে। তাতে সে যে অল্পক্ষণের মধ্যেই অনেক অভিজ্ঞ হয়ে উঠেছে। তার দৃষ্টিকোণ থেকেই শরৎচন্দ্র গ্রাম বাংলার সমাজ ব্যবস্থাকে দেখিয়েছেন, জমিদারি শাসন ব্যবস্থার নিষ্ঠুরতাকে দেখিয়েছেন, জাতপাতের চূড়ান্ত ভেদাভেদ, অস্পৃশ্যতার চূড়ান্ত রূপটাকে দেখিয়েছেন। তাদের মতো দুলে ঘরের মানুষেরা এই সমাজে কতখানি ব্রাত্য উপেক্ষিত সে যে সেটা প্রত্যক্ষ করেছে, চাক্ষুষ করেছে। সেই জায়গাটার দিক থেকে কিন্তু এই গল্পে কাঙালি চরিত্রের গুরুত্ব অপরিসীম। অন্যদিকে অভাগী হচ্ছে গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় হিন্দু ঘরে সেই শাশ্বত নারী, যে নারী স্বামীর দ্বারা উপেক্ষিত বঞ্চিত হয়েও শেষ বেলায় স্বামীর পায়ের ধুলো নিয়ে মরতে চায়। স্বামী যত অত্যাচারী হোক, যত অসৎ হোক, তবু স্বামীর পায়ের ধুলো নিয়ে মরলে তবেই স্বর্গারোহণ সম্ভব। এই যে গ্রাম বাংলার সমাজ ব্যবস্থার যে সংস্কার, সেটা তার মজ্জায় রয়েছে। তাই যে স্বামী তাকে কোনোদিনও দেখল না, তার দায়িত্ব নিল না, শেষবেলায় তার পায়ের ধুলো নিয়ে সে মরতে চাইল। অভাগী সত্যি আমাদের শরৎচন্দ্রের সেই নারী ভাবনা, যে নারী পুরুষের শত উপেক্ষা বঞ্চনার পরও যে নারী তার নারী ধর্ম থেকে বঞ্চিত নয়, যে নারী তার শাশ্বত মাতৃধর্ম বা জননী সত্তাকে কখনো উপেক্ষা করতে পারে না, তার স্ত্রী সত্তাকে কখনো উপেক্ষা করতে পারে না, স্বামীর শত উপেক্ষা বঞ্চনার পরও যে নারী তার স্বামীকে ভালোবাসে, স্বামীর প্রতি কিছুটা একনিষ্ঠতা ছিল বলেই না সে নতুন করে বিয়ে করতে পারেনি। আবার অন্যদিকে কাঙালি তার একমাত্র ভরসা, নতুন করে বিয়ে করলে কাঙালিকে কে দেখবে, সেই জায়গা থেকেও সে নতুন করে বিয়ের কথা ভাবেনি। কাঙালি তার শেষ ভরসা। কাঙালি শুধু তার ছেলে নয়, কাঙালি তার মেয়ে। তাই তো সে বলে গেছে মৃত্যুর আগে যে আমি মরে যাওয়ার পর আমার পায়ে আলতা পরিয়ে দিস মুখুজ্জেগিন্নির মতো, কপালে সিঁদুর লাগিয়ে দিস, কারণ তুই তো আমার ছেলে, তুই তো আমার মেয়ে। ছেলেকে সে কাছে বসিয়ে দীর্ঘদিন তার ছেলে রোগে ভুগেছে, তাই 15 বছর বয়স হলেও সে আজও মায়ের কোলে বসে, তাকে কোলে বসিয়ে তাকে জড়িয়ে রূপকথার গল্প শোনায়। গল্প বলতে বলতে সে নিজের গল্পে প্রবেশ করে, তার জীবনের দুঃখের কথা, এবং শেষবেলায় সান্ত্বনা। মুখুজ্জেগিন্নির মতো সেও মরতে চায়, ছেলের হাতের আগুন পেতে চায়, এবং স্বর্গারোহণ তারও স্বপ্ন। কিন্তু এই সামন্ততান্ত্রিক সমাজ, এই নিষ্ঠুর জাতপাতের ভিত্তিতে শ্রেণীবিভক্ত সমাজ, একজন হিন্দু ঘরেরই মেয়ে, শুধু সে দুলে ঘরে নিচু জাতে জন্মেছে বলে তার মতো কাঙালির মতো একজন সতীসাধ্যী নারীর শেষ ইচ্ছাটুকু পূরণ করবার সুযোগ দেয় না। আসলে এখানে শরৎচন্দ্রের একটা ব্যঙ্গের খোঁচা আছে, যে অভাগী এবং যে আমাদের রসিকবাঘ, তাদের যে সম্পর্কের রসায়ন, সেটাকে সামনে রেখে শরৎচন্দ্র দেখাতে চাইছেন এই কেমন সমাজ ব্যবস্থা, যেখানে যে পুরুষ বিয়ের করেও সন্তানের দায়িত্ব নেয় না, স্ত্রীর দায়িত্ব না নিয়ে অন্য নারীকে নিয়ে থাকে। কেমন এই সমাজ ব্যবস্থা, যেখানে একজন নারীকে মৃত্যুর আগে সেই স্বামীরই পায়ের ধুলো নিতে হয় শুধুমাত্র স্বর্গারোহণের জন্য। এই কেমন সমাজ ব্যবস্থা, যেখানে যে স্বামী স্ত্রীর কোনো দায়িত্ব নিল না, অথচ স্ত্রীকে মৃত্যুর পর স্বর্গে যেতে গেলে সেই স্বামীরই পায়ের ধুলো নিতে হবে। এ কোন সমাজ ব্যবস্থা? যে সমাজ ব্যবস্থার যে চেতনাটা, সংস্কারটা, সেটা কিন্তু রন্ধে রন্ধে আমাদের অভাগীরও মনের মধ্যে প্রবেশ করেছে। তাই তো সেও যে স্বামী তার দায়িত্ব কখনোই পালন করলো না, তারই পায়ের ধুলো নিয়ে মরতে চাইল। ফলে এখানে একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ বিদ্রুপও যেমন আছে, বিদ্রুপের খোঁচাও যেমন আছে, তেমনি নারীর শাশ্বত রূপটাকেও তুলে ধরেছেন। যতই হোক সে তো তার স্বামী, সে তারই পায়ের ধুলো নিয়ে মরতে চায়, ছেলের হাতের আগুন পেতে চায়। নারীর চিরন্তন যে সংস্কার, জননী হিসাবে এবং একজন স্ত্রী হিসাবে যে সংস্কার, সেটাই কিন্তু অভাগীর চরিত্রের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। আর পরিশেষে এই কথাটুকু দিয়ে আমরা শেষ করতে পারি যে মৃত্যুর পর ছেলের হাতের আগুন সে পেতে চেয়েছিল, কিন্তু কোথাও সে এতটুকু কাঠের জোগাড় করতে পারল না তার ছেলে কাঙালি। এই যে দৌড়ে দৌড়ে ঘুরলো, কিন্তু কাঠ পেল না। এই যে কাঠ তাকে দিতে চাইল না জমিদার বাড়ি কিংবা মুখুজ্জে বাড়ি, আসলে এই কাঠ দিতে না চাওয়াটা আসলে একটা উপলক্ষ মাত্র, এটা একটা সামান্য ঘটনা মাত্র। আসলে শরৎচন্দ্রের যে বক্তব্যটুকু, যে বাণীটুকু, যে ভাবনাটুকু এর মধ্যে নিহিত আছে, এই আপাত ঘটনাটার মধ্য দিয়ে, কাঠ দিতে না চাওয়ার মধ্য দিয়ে, বা দুলে ঘরের মরা তার আবার কাঠের কি প্রয়োজন, এই কাঠ দিতে না চাওয়ার ঘটনাটাকে উপলক্ষ করে আসলে শরৎচন্দ্র যেন দেখাতে চাইছেন সেই সমাজ সত্যকে, যেখানে মৃত্যুর পর হিন্দু ঘরে সে যতই জন্মাক, দুলে ঘরে তো জন্মেছে, মৃত্যুর পর স্বর্গারোহণের অধিকার শুধুমাত্র মুখুজ্জেগিন্নিরই থাকতে পারে, কাঙালিদের মতো দুলে ঘরের বউদের থাকতে পারে না, সে যতই সতীসাধ্যী হোক। আসলে তাদের যে স্বর্গারোহণের অধিকার নেই, এই পৃথিবীতে তো যত কিছু ভালো, যত কিছু শ্রেষ্ঠ, সবেতেই তো বড় লোকেরা
অধিকার বসায়। গরিবদের তো অধিকার থাকে না তাতে। স্বর্গারোহণেও দুলে ঘরের মেয়ে, দুলে ঘরের বউ, গরিব ঘরের বউ, যাতে ছোট ঘরের বউ হিসাবে এই অভাগীদের কোনো অধিকার থাকতে পারে না। যেন সেই সমাজ সত্যটুকুকেই, সেই চিরন্তন সত্যটুকুকেই, সেই চিরকালীন সমাজ তত্ত্বটিকেই যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখাতে চেয়েছেন যে স্বর্গারোহণের অধিকার একমাত্র মুখুজ্জেগিন্নেরই থাকতে পারে। সেই স্বর্গারোহণের অধিকার দুলে ঘরের বধূ হিসাবে একজন সামান্য নারীর কেমন করে থাকতে পারে? অভাগীর কখনো স্বর্গারোহণের স্বাদ থাকতে পারে না। তাই তো শেষ পর্যন্ত তার মুখে নুড়ো জেলে দিয়ে তাকে মাটি দিতে হয় অভাগী, তার ছেলে কাঙালিকে। এই যে ঘটনাটা, শেষ পর্যন্ত তার ছেলে কাঙালিকে তার মুখে নুড়ো জেলে দিয়ে নদীর চরে মাটি দিতে হলো, এই ঘটনাটার পর কাঙালি তাকিয়ে থাকে ধুঁয়ো যেটা উড়ে যায় আকাশে। তার মাও কি রথে করে স্বর্গে যাচ্ছে? একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে মায়ের ইচ্ছা তো সে পূর্ণ করতে পারেনি, এ তো এক বিকল্প পদ্ধতি। এরপরেও কি তার মায়ের স্বর্গারোহণ সম্ভব? যেন একটা প্রশ্নচিহ্ন থেকে যায় এই গল্পে। এবং সেই প্রশ্নচিহ্নের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার চূড়ান্ত ঘিন্ন রূপটিকে, জাতপাতের ভেদাভেদের রূপটিকেই কিন্তু ব্যঙ্গের খোঁচা হেনেছেন আমাদের শরৎচন্দ্র। অভাগীর স্বর্গ নিয়ে আজকের আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।